সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই আমার বরাবরের মতো প্রত্যাশা। সাম্প্রতিক সময়ে একটি আলোচনা বেশ ঝড় তুলেছে সেনাপ্রধান ভারতে একটি সফরে যাওয়ার প্রাসঙ্গিকতা নিয়ে। সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি আইনসঙ্গতভাবে যে চাকরিতে বহাল আছেন সেখানে কি আইনানুগভাবে দায়িত্ব পালন করছেন, নাকি কোনো ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে তিনি চাকুরি করছেন, এমনটাই আলোচনা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সঙ্গত কারণেই সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে 2024-এর 5 আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পূর্ণরূপে উপেক্ষা করেন তিনি। আইন অনুযায়ী প্রধানমন্ত্রী যেহেতু ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, তার নির্দেশনা, তার আদেশ প্রতিপালন করা তার আইনগত এবং সাংবিধানিক দায়িত্ব থাকলেও তিনি সেটা করেননি। পরবর্তীতে জেনারেল ফজলে লাহি আকবর, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেল, তার বক্তব্য থেকে পরিষ্কারভাবে জানা গেল প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা বহাল থাকা অবস্থায় বিকল্প সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তাহলে কার নির্দেশে, কোন আইনে তিনি নতুন আরেকটি সরকার গড়ার জন্য প্রস্তুতি নিয়ে বিএনপি ঘরানার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা জেনারেল ফজলে লাহি আকবরকে দায়িত্ব দিয়েছিলেন? এ প্রশ্নটি এখন গুরুতর আলোচনার বিষয়। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন। সেই অবস্থায় আরেকটি সরকার গঠনের প্রক্রিয়ায় সর্বাগ্রে জেনারেল ওয়াকারুজ্জামান প্রাধান্য দিলেন জামাতকে, এবং তিনি একাধিকবার বললেন যে জামাতের আমির এসেছে। তিনি আমিরে জামাত বলছেন, জামাত যে স্টাইলে কথা বলে ঠিক সেই স্টাইলে তিনি কথা বলেছেন। পরবর্তীতে দেখা যায় তিনি জামাতের আমিরের সঙ্গে তার সখ্যতা, তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। একইভাবে আরেকটি রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়াকেও সপরিবারে তিনি দেখতে গিয়েছেন। ক্রমান্বয়ে দেখা যায় তিনি জামাত, বিএনপি এদের সঙ্গে তার সখ্যতা, সৌজন্যতা প্রকাশ্যভাবে রূপ নিয়েছে। সর্বশেষ ভারতে একটি সফরে যাওয়ার কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে যে তার উপর মনস্তাত্ত্বিক চাপ আছে, তিনি ভারতে যেতে পারবেন না। এই চাপ কারা দিচ্ছে? শোনা যায় বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দল এনসিপি, তাদের পক্ষ থেকে এই চাপ। তাহলে তিনি কার অধীনে চাকরি করছেন, কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন? সেনাপ্রধান পদে দায়িত্বরত থাকা অবস্থায় তিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এটা যারা প্রভাব বিস্তার করেছিল তারা পরিষ্কারভাবে বাইরে বারবার বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে। ফলে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ন্ত্রণ তার উপরে, জামাতের নিয়ন্ত্রণ তার উপরে, বিএনপির নিয়ন্ত্রণ তার উপরে, এবং তাকে সহ গোটা সেনাবাহিনীকে জঘন্য ভাষায় যারা গালিগালাজ করছে, যারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায়, ডিজিএফআই এর অফিস উড়িয়ে দিতে চায়, সেনাবাহিনীর মাথায় কোনো ঘিলু নাই, বুদ্ধি নেই, হাঁটুতে তাদের বুদ্ধি, এবং স্লোগান হয় ওয়াকারনা হাসনাত, হাসনাত আবদুল্লাহকে নিয়ে ওয়াকারের কাউন্টার স্লোগান হয়, তারপরেও কোনো ব্যবস্থা হয় না। এবং কেউ কেউ তো তাদেরকে উচ্ছেদ করে অন্য কোথাও ফেলে দেওয়া, কেউ কেউ তাকে জীবজন্তুর, জানোয়ারের সঙ্গে তুলনা করছেন। এভাবেই যখন চলছে, তারপরও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর মতো একটা মর্যাদাশীল এবং স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীটিকে যখন হেলো খেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তখনও কোনো ভূমিকায় দেখা যায়নি। প্রসঙ্গ উঠেছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি আইনানুগভাবে রাষ্ট্রের যে আইন, সে আইনের অধীনে চাকুরি করেন, নাকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অধীনে, জামাতের অধীনে, বিএনপির অধীনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকদের অধীনে, অথবা এন্টি আওয়ামী লীগ যে পলিটিক্যাল ফোর্স তাদের অধীনে চাকুরি করেন কিনা? একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত রিটায়ারমেন্টে না যায় ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর প্রতিটি সোলজার থেকে শুরু করে কর্মকর্তারা অবশ্যই দেশের বিদ্যমান আইন অনুসরণ করবে, সরকারের নির্দেশনা অনুসরণ করবে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, জেনারেল ওয়াকার তার আইনানুগ যে কমান্ডার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তার কমান্ড কি মেনেছেন? না, মানেননি।
তাহলে তিনি কার কমান্ডে শেখ হাসিনার বাইরে গিয়ে একটি সরকার গঠনের পদক্ষেপ নিয়েছিলেন? সেই কমান্ডারকে সে কি আইনানুগভাবে জেনারেল ওয়াকারের নিয়ন্ত্রক? এই প্রসঙ্গগুলি কিন্তু আলোচনায় এসেছে। সর্বশেষ তিনি ভারতে যাওয়ার ক্ষেত্রেও নাকি তাকে নিষেধ করা হচ্ছে, এমন আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় থাকি জেনারেল ওয়াকার কার অধীনে চাকরি করেন, কার নিয়ন্ত্রণে, কার পরামর্শে চলেন, কার উপদেশে চলেন। দেশের প্রচলিত আইনে, সাংবিধানিক বিধিবিধানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান, যিনি তার মন্ত্রী ছিলেন, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী, তার নিয়ন্ত্রণ, তার নির্দেশ, তার আদেশ তো তিনি শোনেন নাই, এটা তো পরিষ্কার। শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার কাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এমন প্রশ্নটা সামনে এসেছে। কাদের নিয়ন্ত্রণে তিনি? এ পর্যন্ত যে কাহিনীগুলো আমি বর্ণনা করলাম, এর একটি তো অসত্য নয়। বাকি অংশটা দেখার জন্য অপেক্ষা করুন। এই 14 মাসে এই তালেবানি সরকার, ইউনূস সরকার যা করেছে, এইটা তো আপনি এখন ওনাদের সেফ এক্সিট না। ওনারা এমনও হয়তো কয়েকদিন পরে ডিমান্ড নিতে পারেন যে আমাদের সেফ এক্সিটের সাথে সাথে পৃথিবীর এমন কোন জায়গায় রাখো, ওই গভর্নমেন্টের সাথে কথা বলো যাতে ওরা ডিপোর্ট না করে। কারণ সেফ এক্সিটের ব্যাপারটা এরা যেমন খুব বেশি আলোচনা করতেছে, এর আগে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে যারা করেছিল, এই আপনার এই মেজর ডালিম টালিমেরা, এদেরও সেফ এক্সিট দিয়া বের করে বিভিন্ন এম্বাসিতে কাজ দিয়ে বের করা হয়েছিল। তো এখন সেম ঘটনা এখনো দেখা যাচ্ছে ভাই। গত 50 বছর না 5000 বছরের একটা ইতিহাস বলেন যে জেল হাজতের থেকে চিকিৎসার অভাবে মারা গেছে বা চিকিৎসা সঠিক সময় পায় নাই, এইটাও দেখাইতে পারবেন 500 বছরের ইতিহাসে। কিন্তু এইটা দেখেন যে মারা রাশেদ হায়দার ভাই, ফজলুর রহমান সাহেব বলছিলেন যে ওই সময়ে কোনো আইনজীবীকে জেলে যেতে হয়নি, মামলা হলেও তারা কিন্তু জামিন নিয়ে ওনারা বাসায় বসেছিলেন। আমি আসতেছি, এই সম্মানটা আইনজীবীরা পাইতেন তখন। আমি ওইটা আসছি, আমি এই জন্যই বললাম যে আপনারা, আমি যেটা বলবো ওইটার সাথে আইনজীবীদের সম্পর্ক নাই, কিন্তু একটা কাহিনী বলতেছি আমি। যে এখন ধরেন এই যে আমরা যেটা দেখলাম 4-5 দিন আগে, যেটা দেখলাম যে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনার হ্যান্ডকাপ যেভাবে লাগানো ছিল, সেই হ্যান্ডকাপ খোলা হয়েছে ওনাকে কবরে নামানোর আগে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ওনাকে যখন কবরে নামাচ্ছে তখন যায় ওনার হ্যান্ডকাপ খোলা হয়েছে। পৃথিবীর 500 বছরের ইতিহাসে এই জিনিস পাইছেন কিনা? যদি এইটা না পাইয়া থাকেন, তাহলে এখন এই জিনিস যেহেতু এই দেশে চলতেছে, সুতরাং এই যে আপনার আইনজীবীরা 384 জন আইনজীবী এই মুহূর্তে জেলে আছেন, আরো অন্তত 1000 খানিক আইনজীবীর বিরুদ্ধে মামলা আছে। কোন আইনজীবী মানে এখন একমাত্র জামাতি আইনজীবী ছাড়া বা বিএনপির আইনজীবী ছাড়া অন্য কোন আইনজীবী কোর্টে যাইতে পারে না, কাউকে মামলা পরিচালনা করার জন্য দেওয়া হয় না। ফজলুর রহমান যেটা বলছেন এটা তো উনি রাইট বলছেন, সত্য বলছেন। তবে বেচারা সত্য বলছেন কখন জানেন? উনি মরিয়া সত্য বলিলেন। এই জন্য ওই যে আমার একটা এর আগে আপনার এখানে এই গল্পটা বলছিলাম যে সাপ আর ব্যাঙ এক জায়গায় থাকতো, সাপে ব্যাঙেরে কইলে এই বেটা তুই এবার লাফায় চলস, খারাপ লাগে। তখন ব্যাঙ কইলো দোস্ত তুমি আমার খুব ক্লোজ বন্ধু, তুমি কথাটা কইছো আমি মাইন্ড খেলাম, তুমিও যেরকম বেকাতারা হয়ে চলো আমার খুব খারাপ লাগে। 3-4 দিন পরে দেখে সাপ লম্বা রাস্তায় শুয়ে রয়েছে, ব্যাঙ যায় জায়গায়, এ দোস্ত উঠো উঠো উঠো, রাস্তায় ঘুমায় রয়েছিস বেটা, ট্রাক গেলে তো মরে যাবি। বহুতক্ষণ নাড়লো, সাপ আর উঠে না। তখন এই ব্যাঙ দেখলো যে সাপ তো মরে গেছে, তখন ব্যাঙ কইলো আরে দোস্ত সোজা তো হইলি, তবে মরিয়া সোজা হইলি। এই ফজলুর রহমান তারাও সত্য কথা তো বলিলেন, তবে সারা দেশটারে ধ্বংস করে দিয়া এরপরে এখন সত্য কথার দিকে চলিয়াছে। তো এই ধরনের শুধু ফজলুর রহমান, আস্তে আস্তে সবাই বলবেন। কিন্তু এখন যখন আপনারা বলবেন ভাই ওই সময় দেশের আর দেশ নাই, মানে দেশ আর দেশ নাই, সবই ধ্বংস করে দিয়ে এরপর এখন সত্য বলছেন। গত 50-54 বছরে এই অবস্থা দেখে নাই কেউ। 54 বছরে সবচেয়ে গালাগালি দিত আমরা পাকিস্তানকে, না পাকিস্তান সরকার বা পাকিস্তান যতদিন আমাদের শাসন করছে এদের গাল দিই, বা আপনার ব্রিটিশ সরকারকে গাল দিই। এদের মধ্যে কাউরে এরকম দেখাইতে পারবেন না যে আইনজীবীরা যা বন্দী রয়েছেন ওনাদের আর জামিন হয় না। আরে ফজলুর রহমান তো বললেন বিএনপির বহু বড় বড় নেতাও বন্দী হয়েছেন, এই যে ফখরুল ইসলাম আলমগীর তারা বন্দী হয়েছেন না।
3 দিন 7 দিন সর্বোচ্চ 15 দিনের মাথায় সবাই জামিন নিছে, সর্বোচ্চ 1 মাসের মাথায় জামিন নিছে। মামলা হয়েছে, ওনাদের ধরা হয় না, মামলা হয়েছে। ওই যে আপনার আরেকটা ছিল না, এই বিএনপির এক নেতা যেটা সবসময় অফিসে বসে থাকতো, কি জানি নাম, কবি রিজভী সাহেব, যুগ্ম মহাসচিব রিজভী, বছরকে বছর উনি ইয়েতে ছিলেন, কোথায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে বসে ছিলেন। পুলিশ চাইলে কি ওখান থেকে তুলে আইনা অ্যারেস্ট করতে পারতো না? পারতো তো, কিন্তু করে নাই। তো এই যত লোক অ্যারেস্ট হয়েছেন, জামিন পাইছেন, আছেন, চিকিৎসা হয়েছে, জামিন পাইছে, অনেক আইনজীবীও বিভিন্ন মামলায় অ্যারেস্ট হয়েছেন। এখন আপনি যদি কোন যে ভাই ওই আওয়ামী লীগের আমলে অ্যারেস্ট হয়েছে অমুক আইনজীবী, হ্যাঁ, কিছু নারী নির্যাতন মামলায় অ্যারেস্ট হয়েছে, দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছে, বা যদি রাজনৈতিক পলিটিক্যাল মামলায়, ব্যারিস্টার এই ফজলুর রহমান, উনি একজন ব্যারিস্টার, উনি তো রাজনীতিবিদ, আর উনিও যদি অ্যারেস্ট হয়ে থাকেন তাহলে সর্বোচ্চ কয়দিন, 15 দিন, 20 দিন বা 1 মাস। তো এখন তো বছরকে বছর জেলে যেতে হয়নি, ওনার বক্তব্যটা ছিল জেলে যেতে হয়নি কাউকে না। তো এখন উনি আর এখনকার আইনজীবী ধৈর্য আপনাকে ধরবে এটা নির্দিষ্ট, কিন্তু আপনি জামিন পাবেন এটা অনির্দিষ্ট। এখনকার যে এগুলো বইলা তো এখন আর লাভ নাই, দেশ তো শেষ। এখন আর আপনার সত্য কথা প্রকাশ করে লাভ কি হবে? কারণ হচ্ছে একটা কথা বলি, আপনি যদি একটা হত্যা মামলা খান, মনে করবেন যে এটা সবচেয়ে নিকৃষ্ট মামলা আপনি খাচ্ছেন। হত্যা মামলাটা এখন সবচেয়ে নিকৃষ্ট, যেখানে 7.5 লক্ষ লোক হত্যা মামলা, আর হত্যা মামলা হয়েছে 7.5 লক্ষ লোক হত্যা মামলার আসামি। তার মধ্যে অলরেডি 150 জন লোক যারা হত্যা মামলা করছে তারা ফেরত আসছে, এই মামলাও রয়েছে। বহু বাদী বলতেছে আমরা মামলার জানি না, কি লোকই চিনি না, যেটা এখানে পান্নার মতন লোক ভাই হত্যা মামলার আসামি, বাদী কয় যে আমি তো দেইনি আপনার না। তো সেই জায়গায় এইসব উকিলরা, এখন আমি চিন্তা করতেছি কোন দিনে যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, ওদেরও এই পজিশনে থাকা অবস্থায় জেল হয় না, আপনারাও ফেসিস্টের দোষর ঢুকেন, রানিং বিচারপতি কিন্তু ঢুকতে পারে, যে অবস্থা কি দেশের। ফজলুর রহমানের যে কথাটা বাস্তব কথা বলছেন, তবে দেশ ধ্বংস হওয়ার পরে বলা শুরু করছেন।